এইসব ভাবতে ভাবতে রৌদ্রের মনে হলো তার মাথাটা ঠিক কাজ করছে না, কেমন একটা ভার ভার ভাব, চোখের পাতা তুলতে কেমন কষ্ট হচ্ছে, একটু শুয়ে পড়লে কেমন হয়। আরে দরজায় কে যেন টোকা দিচ্ছে, ও তাহলে অনামিকা নিশ্চয়ই, তাকে ডাকতে চলে এসছে। উঠে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে গেল রৌদ্র। মিলি, তুমি এখানে? কার সঙ্গে এখানে এসছো? মিলি চুপ, তার মুখে কোনো কথা নেই। রৌদ্র দেখলো এক করুণ দৃষ্টি আর বাঁকা হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে মিলি। মিলির ফর্সা রংটা বেশ তামাটে হয়ে গেছে, চোখের তলায় এক পোঁচ কালি, রোগা হয়ে গেছে মিলি, একটু যেন দুর্বল, একটু শীর্ণ। কে যেন তার প্রাণের পাখিটি উড়িয়ে নিয়ে গেছে। তারপর আজ মিলি পড়েছে কালো সালোয়ার কামিজ, চুল অবিন্যস্ত, গলায় একরাশ রূপোর চেন। কোথায় সেই বাঙ্গালানের চেহারা? আর এখন পাগলি জিপসি মেয়ের মতো দেখাচ্ছে তাকে। রৌদ্রের ভারী কষ্ট হলো। ধরা গলায় রৌদ্র বলল, মিলি, কোত্থেকে তুমি খবর পেলে আমি এখানে আছি? কার সঙ্গে এখানে এলে? কে তোমাকে এখানে নিয়ে এলো মিলি? এইসব প্রশ্নের কোনো উত্তর দিল না মিলি। তারপর এক ঝটকায় বলল, রৌদ্রদা, আমাকে বসতে বলবেন না? আমি খুব টায়ার্ড, দুদিন ধরে ট্রেনে, ভীষণ ঘুম পাচ্ছে, আপনার বিছানায় একটু বসি। রৌদ্র একটু এগিয়ে গিয়ে মিলিকে ধরতে যেতেই মিলি বলল, আমাকে ছোবেন না প্লিজ, টাচ করবেন না। বলতে বলতে মিলি প্রায় কেঁদে ফেলল। কার সঙ্গে তুমি এখানে এলে? কে তোমাকে এখানে নিয়ে এসছে? রৌদ্র দেখল মিলি বাঁকা চোখে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর খুব শান্ত গলায় বলল, সেটা শুনে আপনার কি হবে? আচ্ছা গেস করুন কে হতে পারে। নিশ্চয়ই অম্লান। সে কোথায়? সে কি হোটেলের লবিতে অপেক্ষা করছে? মিলি, দাঁড়াও, আমি লবিতে ফোন করে অম্লানকে ডাকি। অম্লানদাকে আপনি পাবেন না, অম্লানদা গেছে স্টেশনে ফেরত যাবার টিকিট কাটতে। আপনারও টিকিট কাটছে, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে। রৌদ্র একটু হতবাক। অম্লান এটা কি করল? একমাত্র অম্লানই জানে সে লোনাভালায় দুদিন থেকে পুনা যাবে, অনামিকা তাকে সঙ্গে নিয়ে পুনায় পৌঁছে দেবে। রৌদ্র দেখল মিলি দিব্যি তার বিছনায় উঠে গা এলিয়ে দিল। দেখলেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত। বিছনায় শুয়ে শুয়েই মিলি ডাকল, রৌদ্রদা, আমার কাছে একটু আসুন প্লিজ। আচ্ছা বলুন না, আপনি কি আমাকে আর চান না? আমায় আপনার আর ভালো লাগে না বুঝি? আমাকে না জানিয়ে কেন দিল্লি ছেড়ে চলে এলেন? প্লিজ বলুন, আমি কি আপনার সঙ্গে? প্লিজ আমার হাতটা ধরুন, দেখুন কি ঠান্ডা। রৌদ্র মিলির দিকে তাকাতে গিয়েও তাকাতে পারল না। গোটা শরীরটা তার ঝিমঝিম করছে। সে একটা ভুল কাজ করে ফেলেছে। পুনা যাবার কথা তার মিলিকে বলা উচিত ছিল। অনামিকা বলে একটা মেয়ের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা আছে সে কথাও সে কোনোদিন মিলিকে জানায়নি। এখন তার মনে হলো খুব শান্ত মাথায় তার উচিত গোটা ব্যাপারটা মিলিকে বুঝিয়ে বলা। সে মিলিকে ভালোবাসে ঠিকই, কিন্তু সে একটা লক্ষ্য স্থির করেছে, তাকে পুনা যেতেই হবে, তাকে মস্ত বড় ফিল্ম মেকার হতেই হবে। এখন আর তার দিল্লি ফিরে যাবার প্রশ্ন নেই। অনামিকার সঙ্গে মিলির আলাপ করিয়ে দিলে কেমন হয়? সে আরও ভালোভাবে মিলিকে বোঝাতে পারবে। ডাক্তার কৌশিকও খুব বোদ্ধা মানুষ, মিলিকে তিনিও বোঝাতে পারবেন মনে হয়। এইসব ভাবতে ভাবতে মিলির দিকে আর চোখে তাকালো রৌদ্র। অবাক কাণ্ড, মিলি কেমন তার বিছানায় ছোট্ট খুকিটির মতো ঘুমিয়ে পড়েছে। রৌদ্র মিলির দিকে তাকিয়ে রইল। একবার মনে হলো মিলিকে ঘুম থেকে তুলে তার কান ঝাঁকিয়ে বলে, এটা কি করলে মিলি? নিশ্চয়ই না বলে এখানে চলে এসছো। তোমার বাবা মা নিশ্চয়ই জানেন না, নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছেন। হয়তো রৌদ্রের বাড়িতে মিলির বাবা চলে এসছেন। ওফ, কি কাণ্ড যে তুমি করলে মিলি! নিশ্চয়ই অম্লান তাকে উস্কে দিয়ে এখানে নিয়ে এসছে। অম্লানের মিলির উপর বরাবরই কেমন একটা দুর্বলতা। ও সবসময় রৌদ্রকে বলেছে, শোন রৌদ্র, মিলি খুব সহজ সরল মেয়ে, দুনিয়াদারির কিচ্ছু জানে না, তুই ওকে কষ্ট দিস না। নিশ্চয়ই মিলির এই অ্যাডভেঞ্চারের পেছনে অম্লানের সক্রিয় হাত আছে। আয় তুই একবার, তোকে দেখাচ্ছি মজা। রৌদ্র একটা সিগারেট ধরালো। না, তাকে একটা কিছু করতে হবে, মিলিকে বোঝানো দরকার। যে কোনো সময় অনামিকা চলে আসতে পারে, মিলির আসার একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও তাকে দিতে হবে। এরকম সমস্যায় কখনো পড়েনি রৌদ্র। একবার তার মনে হলো এই পুনা যাবার পরিকল্পনাটাই তার ঠিক হয়নি, অনামিকায় কথা দেওয়াটাও ঠিক হয়নি। সোজাসুজি একটা চাকরি নিয়ে দিল্লিতে থেকে গেলেই হতো। সিগারেটের শেষ টান দিয়ে জানলা দিয়ে ফেলতে গিয়ে দেখল বেশ ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢুকছে। এইসব চিন্তার মধ্যে তার মাথায় আসেনি ঘরটা ইতিমধ্যে বেশ ঠান্ডা হয়ে গেছে। মিলির দিকে তাকিয়ে দেখল সে গভীর ঘুমে কাতর, বালিশটা আঁকড়ে ধরে পাশ ফিরে ঘুমোচ্ছে। ভারী অদ্ভুত লাগছে তাকে। কখন যে চুল খুলে ফেলেছে মিলি রৌদ্র লক্ষ্য করেনি। কালো কামিজের তলায় মিলির বুকটা একটা মৃদু ছন্দে ওঠানামা করছে। কালো সালোয়ার কিছুটা উঠে গেছে, পায়ের গোছটা কিছুটা দেখা যাচ্ছে, মসৃণ মাখনের মতো অথচ সুডৌল, অনেকটা প্রতিমার পায়ের মতন, সাঁওতালি মেয়ের পায়ের আদলের মতো ছন্দময়। রৌদ্রর ইচ্ছে হলো মিলির কপালে একবার হাত রাখে,
মিলির জ্বর হয়নি তো? দিল্লি থেকে আসতে তার 2 দিন লেগেছে। নিশ্চয়ই সে আর অম্লান বিনা রিজার্ভেশনে এসছে। অম্লানটার সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই। কপালে হাত দিতেই মিলির ঘুম ভেঙে গেল। হঠাৎ রৌদ্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল মিলি। রৌদ্র একটু হতচকিত হয়ে গেলেও নিজেকে ছাড়াবার কোনো চেষ্টা করল না। মিলি কাঁদতে কাঁদতে রৌদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি আমার সঙ্গে এরকম করলেন কেন? আমি আপনাকে ভালোবাসি রৌদ্রদা, আপনাকে ছাড়া আমি কি করে থাকব? এই অনামিকা কে রৌদ্রদা? কে সে যার কথায় আপনি দিল্লি ছেড়ে চলে এসছেন? রৌদ্র কি করবে ঠিক বুঝতে পারছিল না। মিলি তাকে জড়িয়ে ধরে আছে, জাপটে আছে তাকে। মিলির বুকের ওঠানামা, বুকের স্পন্দন অনুভব করতে পারছে সে। মিলির মাথায় আস্তে আস্তে হাত বুলোতে লাগলো রৌদ্র। এবার যেন মিলি একটু শান্ত, নিজেকে অনেকটা সামলে নিয়েছে। তারপর মিলি এক ঝটকা বিছনা ছেড়ে উঠে দাঁড়ালো। রৌদ্রর দিকে গভীর দৃষ্টি দিয়ে হাসি মুখে বলল, রৌদ্রদা, মনে আছে আপনার কথায় আমি পোস্টমাস্টারের বউ বলে একটা নাটকে অভিনয় করেছিলাম? নবারুণ গোষ্ঠীর নাটক ছিল। আপনি নাটকটায় ডিরেকশন দিয়েছিলেন। আমার একটু অভিনয় করার ইচ্ছে ছিল না, শুধু আপনার কথায় আমি রাজি হয়েছিলাম। বাড়িতেও অনেক আপত্তি ছিল। একদিন রিহার্সাল শেষ করে বাড়ি যাওয়ার সময়, অটোতে ফেরার সময় আপনি বলেছিলেন, জানো আমার খুব ইচ্ছে করে একটা পোস্টমাস্টারের চাকরি নিয়ে ছোট্ট একটা গ্রামে গিয়ে থাকতে, যেখানে কোনো মারামারি নেই, দাঙ্গা নেই, সবাই বেশ হাসি খুশি, যেখানে অনেক গাছ, অনেক পাখি, যেখানে সব ঋতু চেনা যায়, হেমন্ত, শীত, বসন্ত। এই কথা বলতে বলতে রৌদ্র দেখল মিলির চোখ মুখ লাল হয়ে গেছে, গোটা শরীরটা তার কাঁপছে। আমাকে একবার বললেই পারতেন যে আমাকে আর ভালো লাগছে না, আমি আপনাকে আর বিরক্ত করতাম না। আর আমাকে না বলে আপনি দিল্লি ছেড়ে চলে এলেন। কে এই অনামিকা? অম্লানদা বলেছিলেন সেই নাকি আপনাকে পুনায় নিয়ে যাচ্ছে, পড়ার খরচ নাকি সেই দেবে। আপনি কীরকম রৌদ্রদা? আপনাকে আমি একদম অন্যরকম ভাবতাম। আপনাকে আমি ভালোবেসেছি রৌদ্রদা, আপনাকে ছাড়া আমি বাঁচতে চাই না রৌদ্রদা। এইসব কথা একমনে শুনল রৌদ্র। মিলিকে কখনো এরকম গুছিয়ে কথা বলতে দেখেনি। তার নিজেরও খুব খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল। মিলি যেসব প্রশ্ন তুলেছে তার উত্তর তার কাছে নেই। মিলিকে না বলে এইভাবে তার দিল্লি ছেড়ে আসাটা ঠিক হয়নি। অম্লানের ওপর ভীষণ রাগ হলো রৌদ্রর। ওই মিলিকে তাতিয়ে এখানে নিয়ে এসছে। অম্লানটার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওর এখন চাকরি হয়ে গেছে সেন্ট্রাল সার্ভিসেসে, ও এইসব দৌত্য করতে বেরিয়েছে। কামাল ইয়ার, তুই আমাকে এই সিচুয়েশনে ফেলবি আমি ভাবিনি। মিলির দিকে তাকাতে লজ্জা হচ্ছিল রৌদ্রর, কিন্তু না দেখেও পারছিল না। রৌদ্র দেখল মিলি বিছনায় পা তুলে বসে আছে, হাঁটুর মধ্যে মুখ গুজে। মনে হচ্ছে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বিড়বিড় করে কি বলছে। হঠাৎ মিলির পায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল রৌদ্র। মিলির পায়ের উপর মল। মিলিকে এই মল পড়তে কখনো দেখেনি রৌদ্র। ফর্সা পায়ের উপর মল, ভারী মানিয়েছে মিলিকে। কালো সালোয়ার কামিজ আর পায়ের উপর মল, তাকে আরব দেশের মেয়ে বলে মনে হচ্ছে। রবি ঠাকুরের দালিয়া নাটকে বেশ মানাতো তাকে। রৌদ্র এক দৃষ্টিতে মিলির দিকে তাকিয়ে রইল। মিলি চোখ বন্ধ করে হাঁটু গেড়ে বসে আছে। এই রুমটা কি অ্যাটাচ বাথরুম? আমি একটু বাথরুম যাব। রৌদ্র বাথরুমের দরজা দেখিয়ে দিতেই মিলি বাথরুমে ঢুকে গেল। চারিদিক চুপচাপ। রৌদ্র বুকের ওপর হাত দিয়ে দেখল তার ধুকপুকুনি একটু কমেছে। এখনই একটা কিছু ভাবা দরকার। অনামিকা এর মধ্যে চলে আসে, সে আর এক কাণ্ড হবে। অম্লান এলে তার সঙ্গে ঠান্ডা মাথায় একটা প্ল্যান করতে হবে। মিলিকে বুঝিয়ে সুজিয়ে দিল্লি ফেরত পাঠাতে হবে। পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেটটা বার করলো রৌদ্র। পকেটে একটাও সিগারেট নেই। মিলি এখন বাথরুমে, চট করে এক প্যাকেট সিগারেট নিয়ে আসা যেতে পারে। রৌদ্র আলতো করে দরজা লাগিয়ে দিয়ে সিগারেটের খোঁজে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে রৌদ্র দেখল বৃষ্টি থেমে গেছে, তবে আকাশ মেঘলা, চারিদিকে বেশ লোকজন। একদল ছেলে মেয়ে একটা প্ল্যাকার্ড নিয়ে হৈ হৈ করে চলেছে। প্ল্যাকার্ডে কি লেখা আছে দেখার চেষ্টা করল রৌদ্র, কিন্তু দেখতে পেল না। কিছুক্ষণের জন্য পরিবেশটা বেশ উষ্ণ হয়ে গিয়েছিল, এখন বেশ চুপচাপ। আবার পাখির ডাক শোনা যাচ্ছে, দূরে একটা রেডিও বাজছে। দুটো কাক তার মাথার উপর চক্কর দিয়ে হোটেলের কার্নিশে গিয়ে বসল। রৌদ্র সিগারেটের দোকানে এক প্যাকেট সিগারেট নিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। না, অম্লান এলে কিছু একটা করতেই হবে, মিলিকে দিল্লি ফেরাতেই হবে। পকেট থেকে সিগারেট বার করে একটা সিগারেট ধরালো। না, এবার হোটেলের দিকে যাওয়া যাক, না জানি মিলি আবার কি করে বসবে। রুম থেকে বেরিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়তে পারে। একদিন মিলি রৌদ্রকে বলেছিল তার জন্য সে সব করতে পারে। হোটেলের দরজা খুলে ভেতরে ঢুকলো রৌদ্র। সে কি, মিলি এখনও বাথরুম থেকে বেরোয়নি? আলতো করে বাথরুমের দরজায় টোকা দিল রৌদ্র। মিলি, এই মিলি, কি করছো এতক্ষণ? টোকা দিতেই দরজাটা খুলে গেল। মিলি কোথায়? মিলি মিলি তো নেই। কোথায় গেল মিলি? বাথরুমে মিলি নেই, কিন্তু কি এক সুবাস বাথরুমে ছড়িয়ে রয়েছে।
খুব জোরে নিঃশ্বাস নিয়ে এই গন্ধ, এই সুবাসকে বুকের মধ্যে টেনে নেবার চেষ্টা করলো। হ্যাঁ, এই সুবাস, এই গন্ধ তার চেনা। যখন মিলি তার পাশে থাকে তখন এই সুবাস, এই গন্ধ সে অনেকবার পেয়েছে। কিন্তু কোথায় গেল মিলি? সে কি তাকে খুঁজতে বেরিয়েছে, নাকি সে বাসে করে চলে গেছে স্টেশনে অম্লানের খোঁজে? বোধহয় রৌদ্রকে তার আর প্রয়োজন নেই।